সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেক ফ্লেভার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে ঘরে বসে অনলাইনে ইন্ডিয়ান ভিসা আবেদন করতে পারেন। প্রথমে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমরা গুগলে অথবা আপনার ক্রমে, ফায়ারফক্স যেখানে হোক আমরা ইন্ডিয়ান ভিসা লিখে সার্চ করি। সার্চ করে আইবেক যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে আমরা চলে যাব। এই ওয়েবসাইটে গিয়ে আমরা অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন নামে যে অপশনটা, সেই অপশনের মধ্যে আমরা ক্লিক করব। এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার যে অনলাইনে ভিসার যে ফর্মটা, সেই ফর্মটা চলে আসবে। সেই ফর্মটা চলে আসার পরে আপনি আস্তে আস্তে আপনার সকল তথ্যগুলা এখানে দিয়ে দিবেন স্টেপ বাই স্টেপ। আপনার এখানে কোন দেশ থেকে আপনি আবেদন করছেন সেটা, এরপরে কোন জায়গা থেকে, বাংলাদেশের কোন জায়গা থেকে আপনি আপনার এই ভিসাটা সংগ্রহ করতে চাচ্ছেন ওইটা, আমরা ঢাকা থেকে সংগ্রহ করতে চাচ্ছি ওইটা। ন্যাশনালিটি বাংলাদেশ আমরা দিয়ে দিব। আপনার যে ডেট অফ বার্থটা আমরা এখানে বসিয়ে দিব। তো ডেট অফ বার্থ, আপনার যে ডেট অফ বার্থ সেটা অনুযায়ী এখান থেকে আপনি সাল, মাস এবং দিন আপনি উল্লেখ করতে পারেন। এখানে উল্লেখ করার পরে আপনার যে ডেট অফ বার্থ সেটা মোটামুটি ফিল আপ হয়ে যাবে। তারপর আপনি একটা ভ্যালিড মেইল অ্যাড্রেস দিবেন। মেইল অ্যাড্রেসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মেইল অ্যাড্রেসটা আপনি দেওয়ার পরও খুব ভালোভাবে আপনি চেক করে নেবেন, কারণ মেইল অ্যাড্রেসটা যদি ভুল হয় পরবর্তীতে মেইল আসার ক্ষেত্রে আপনার জন্য অসুবিধা হবে। এই কারণে আপনি মেইল অ্যাড্রেসটা খুব ভালোভাবে দিবেন, এবং মেইল অ্যাড্রেসটা পুনরায় 2 বার এখানে বসানোর একটা অপশন আছে। সেটা হচ্ছে প্রথমে আপনি আপনার যে মেইল অ্যাড্রেসটা দিবেন, দ্বিতীয়বারও রি-এন্টার আমরা মেইল অ্যাড্রেসটা বসিয়ে দিব। এরপরের অপশনটা হচ্ছে গিয়ে আপনার এক্সপেক্টেড ডেট অফ অ্যারাইভাল। আপনি আনুমানিক একটা ডেট আপনাকে এখানে বসাতে হবে, যে ডেটে আপনি যেতে চাচ্ছেন। তো এটা জেনারেলি আপনার ভিসা থেকে আপনি এখন আবেদন করতে চাচ্ছেন, আপনি 2 মাস 3 মাস 2 মাস হাতে রেখে আপনার দেওয়াটাই ভালো, বা মিনিমাম আপনার 1-2 মাস আপনার হাতে সময় রেখে আপনি দিবেন, কারণ আপনার ভিসা প্রসেসিং এ কিছুটা সময় লাগে। তো সেই জন্য আমি আমার মতো করে আমি যে সময় যেতে চাচ্ছি আনুমানিক সেই হিসাবে দিয়ে দিয়েছি, কারণ আপনার ওই টাইমের উপর নির্ভর করছে আপনি কখন ভিসাটা আপনাকে দিবে। আর এখানে ভিসা টাইপ আছে, ভিসা টাইপের মধ্যে আপনি কি টাইপের ভিসা, এখানে স্টুডেন্ট ভিসা, মানে ট্যুরিস্ট ভিসা আছে, মেডিকেল ভিসা আছে, বিভিন্ন টাইপের। আপনার কি উদ্দেশ্যে আপনি যাবেন, আপনার পারপাসটা আপনি এখানে উল্লেখ করে দিতে হবে। তো এরপরে আছে হচ্ছে কি আপনার এখানে একটা টেক্সট আছে, এই টেক্সটটা আপনাকে বসিয়ে দিয়ে আপনার টোটাল এখানের প্রসেসটা কমপ্লিট করতে হবে। আপনি খেয়াল রাখতে হবে প্রত্যেকটা স্টেপ আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। সঠিকভাবে ফিল আপ করলেই আপনি টোটালটাই আপনাকে সঠিকভাবে কমপ্লিট হবে। তো আমাদের প্রথম স্টেপ শেষ হয়ে গেল। আমরা তারপরে একটু চেক করে নিচ্ছিলাম যে আসলে আমাদের ভুল বা কোনো কিছু হচ্ছে কিনা। তো প্রথম অংশ শেষ করার পরে আপনার জন্য একটা অ্যাপ্লিকেশন আইডি ক্রিয়েট হয়ে যাবে। ধরেন ইনকেস কারেন্ট চলে গেল, ইনকেস আপনি এখন কোনো ব্যস্ততার মধ্যে পড়ে গিয়েছেন, সেই ক্ষেত্রে আপনার জন্য যেন কোনো অসুবিধা না হয়, সেজন্য আপনি এই অ্যাপ্লিকেশন আইডিটাকে আপনি কোনো জায়গায় নোট করে রাখতে পারেন। অ্যাপ্লিকেশন আইডিটা খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি আর কি। এটা আপনি নোট করে রাখবেন। নোট করে রাখলে আপনার টোটাল অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হওয়া পর্যন্ত এই অ্যাপ্লিকেশন আইডিটা আপনার জন্য বিভিন্ন সময় কাজে দিবে। তো এখন আমরা পরবর্তী স্টেপে চলে আসি। পরবর্তী স্টেপ হচ্ছে অ্যাপ্লিকেন্টের ডিটেলস টাইপ। হ্যাঁ, আপনার পাসপোর্ট অনুসারে আপনাকে বসাতে হবে। তো এখানে আপনার পাসপোর্টে যেটা যেমন আছে, যেমন অ্যাপ্লিকেশন আপনার পাসপোর্টে আপনার সুর নেমটা যেমন আছে সেই হিসাবে আপনাকে বসাতে হবে। গিভেন নেম, সুর নেম, এরপরে এরপরে আপনার জেন্ডারটা বসাতে হবে, আপনার ডেট অফ বার্থটা আবার বসাতে হবে। এরপরে আপনার হোম টাউনটা আপনাকে একটু বসাতে হবে। আপনি রিজন কোন কান্ট্রিটা আপনাকে বসাতে হবে এখানে। এরপর সিটিজেনশিপের এখানে মধ্যে বা ন্যাশনাল আইডি নাম্বার যেটা, এরপর রিলিজিয়ন, এরপরে গিয়ে আপনার কোনো মার্ক আছে কিনা, যে কোনো রকম কাটা ছেঁড়া বা পোড়া আছে কিনা সেটা টাইপের।
এটা যদি আপনি বসান এখানে, তাহলে হচ্ছে কি আপনার এখানে আপনাকে বসাতে হবে। এডুকেশন ব্যাকগ্রাউন্ড এখানে চাচ্ছে, আপনি কোন এডুকেশনটা কমপ্লিট করেছেন। এখানে আসলে কমপ্লিট লাস্ট যেটা আছে সেটা আপনাকে এখানে বসাতে হবে। যদি আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেন, গ্রাজুয়েশন, অথবা যদি এসএসসি কমপ্লিট করেন, হায়ার সেকেন্ডারি, মানে যে যদি কোনো পেপারস লাগে সেটা আপনাকে এখানে দেখাতে হবে। ন্যাশনালিটি বাংলাদেশি, আপনি কি বাংলাদেশে হচ্ছে জন্মসূত্রে কিনা, বাই বার্থ আপনাকে দিতে হবে। এখানে পাসপোর্ট নাম্বারটা আপনার কাছে চাচ্ছে, পাসপোর্ট নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব। প্লেস অফ ইস্যু, পাসপোর্টে এখানে ডিটেলস কি পাসপোর্ট সেম টু সেম আপনাকে এখানে বসাতে হবে। প্লেস অফ ইস্যু ঢাকা। ডেট অফ ইস্যুটা এখানে চাচ্ছে, ডেট কোন ডেটে আপনি ইস্যু করেছেন ওই ডেটটা আপনাদের এখানে বসাতে হবে। ডেট অফ এক্সপায়ার, আমাদের পাসপোর্টে যে এক্সপায়ারি ডেট, সেই ডেটটা আমরা এখানে বসিয়ে দিব। তো এইভাবে হচ্ছে গিয়ে আপনার পাসপোর্টের সম্পূর্ণ তথ্যগুলা আমরা স্টেপ বাই স্টেপ দেখে পাসপোর্ট আমরা সামনে নিয়ে আমরা এটা কমপ্লিট করব। এরপর এনি আদার ভ্যালিড পাসপোর্ট অর আইডেন্টিফাই সার্টিফিকেট, আপনার এখানের মধ্যে ইয়েস অর নো লেখা আছে, এখানে ইয়েস অর নো লেখা আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানের মধ্যে আমরা নো দিব, যদি আমাদের পাসপোর্ট আর অন্য পাসপোর্ট না থাকে। ঠিক আছে, যদি থাকে সেটা তথ্যটা আমাদের এখানে বসাতে হবে। তো পাসপোর্ট আমাদের এখানে পার্সোনাল অ্যাপ্লিকেন্ট ডিটেলসটা শেষ হয়ে গেল। এরপরে পাসপোর্টের ডিটেলসটাও আমাদের শেষ হয়ে গেল। তারপর আমরা যখন কমপ্লিট করে ফেলবো তখন আমরা স্টেপ বাই স্টেপ এগুলো আরেকবার ক্রস চেক করে নিব, ম্যাচিং করে নিব, যাতে আমাদের কোনো রকম ভুল না হয়। তারপর আমরা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আমরা পরের স্টেপে চলে যাব। এখানে হচ্ছে আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেসটা, যে অ্যাড্রেসটাতে আপনি আপনার বিদ্যুৎ বিলের কপি বা হচ্ছে মানে আপনার যেটা আপনি ইন্ডিয়ান এম্বাসিতে আপনি শো করবেন, সেই অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন। মানে যে পেপারসটা আপনি দেখাতে পারবেন এক কথায়, সেই অ্যাড্রেসটা আপনাকে এখানে দিবেন। সে যদি প্রেজেন্ট অ্যাড্রেস আপনি অফিসের অ্যাড্রেস দেন, সেই ক্ষেত্রে যেন আপনার অফিসের জেনারেলি এখানে একটা বিদ্যুৎ বিলের কপি দেখে, সেই ক্ষেত্রে আপনি যেন বিদ্যুৎ বিলের কপিটা দিয়ে ওই অ্যাড্রেসে যদি থাকে সেই ক্ষেত্রে আপনি ওইটা দিতে পারেন। তো আপনি এখানে ভিলেজটা, আমি ভিলেজ, কান্ট্রি, এরপরে হচ্ছে গিয়ে আমাদের ডিস্ট্রিক্টটা আমি ওইখানে উল্লেখ করলাম। এরপর আপনাকে পোস্ট কোড, পোস্ট কোডের এখানে পোস্ট কোডটাও দিতে হবে, পোস্ট কোডটাও দিতে হবে, বা একটা ফোন নাম্বার আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে, ফোন নাম্বার উল্লেখ করে দিতে হবে। ফোন নাম্বার আমাদের যেহেতু বাংলাদেশে আপনি জিপ কোডটা দিবেন, যে ফোনের কোডটা দেওয়ার পর আপনি একটা মোবাইল নাম্বার এখানে অ্যাড করে দিবেন। তো এর আগে আমরা যেহেতু মেইল অ্যাড্রেসটা দিয়েছি, তো মেইল অ্যাড্রেসটা আমরা যেহেতু দিয়েছি, এই সেম টু সেম মেইল অ্যাড্রেস আমাদের এখানে আমরা আবার দিয়ে দিব এখানে। তো এরপরে অপশনে চলে আসি। এরপরে হচ্ছে কি আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস যে ঘরটা আছে, পার্মানেন্ট অ্যাড্রেসের যে ঘর, পার্মানেন্ট অ্যাড্রেসটা আমরা হচ্ছে গিয়ে দেখবো আর কি আমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা সেম কিনা। এখানে পোস্টাল কোড আমি একটু ভুল দিয়েছিলাম, যে পোস্টাল কোড যেটা এইখানে হচ্ছে গিয়ে আমরা একটু চেক করে নিব আমাদের পোস্টাল কোডটা। এখানে পোস্টাল কোড যেটা আছে সেটা আমরা উল্লেখ করবো আর কি। তো এখানে হচ্ছে আবার পার্মানেন্ট অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা, পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনার পাসপোর্ট অনুসারে আপনাকে ফিল আপ করে নিতে হবে। এরপর আপনার ফ্যামিলি ডিটেলসে আসবে। ফ্যামিলি ডিটেলসে বাবার নাম, এখানে বাবার ন্যাশনালিটি, বাবার রিলিজিয়নটা এখানে আসবে। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ। এরপর আপনার মাদার ডিটেলসটা আসবে। মাদার ডিটেলসটা আসার পরে প্লেস অফ বার্থ, বাবার প্লেস অফ বার্থ, বাবা কোন জায়গা থেকে জন্মগ্রহণ করেছে, সেম কোন জায়গা মানে কোন ডিস্ট্রিক্ট থেকে সে জন্মগ্রহণ করেছে। একটা তো আসলো তার রিলিজিয়ন বাংলাদেশ, সেটা তো একটা আসলোই। এরপরে আসলো হচ্ছে বাবা কোন জায়গা থেকে, মানে আপনি যদি জামালপুর থেকে করেন, বাবা কোন জায়গা থেকে করেছে সেটাও আপনার এখানে উল্লেখ করে দিতে হবে। তো এরপরে হচ্ছে গিয়ে আপনার মায়ের ডিটেলসটা আসবে। আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যখনই আপনি পাসপোর্টের আবেদন করবেন তখন আপনার ইকুইভ্যালেন্ট সকল তথ্যগুলা আপনি সাথে সংগ্রহ করে রেখে দিবেন, যাতে আপনার ওই টাইমে অসুবিধা না হয়। এরপরে আপনার অ্যাপ্লিকেন্টের ডিটেলসের মধ্যে মেরিট না আনমেরিট সেই অপশনটা এখানে আসবে, যে আপনি আসলে মেরিট কি আনমেরিট। তো এখানে যেহেতু আমি আমার অ্যাপ্লিকেন্ট মেরিট, সেক্ষেত্রে আমি স্পাউসের ডিটেলসটা আমরা এখানে উল্লেখ করতে হবে। স্পাউসের নাম, ন্যাশনালিটি, এরপরে প্লেস অফ বার্থ, কান্ট্রি, এই জিনিসগুলো আমরা এখানে উল্লেখ করে দিব। এরপরে আসেন হচ্ছে কি আপনার প্রফেশন, অকুপেশন অফ অ্যাপ্লিকেন্ট, মানে আপনার পেশাটা কি। আপনি যদি স্টুডেন্ট হন, স্টুডেন্ট উল্লেখ করতে পারেন।
এরপরে যদি ব্যবসায়ী হন, ব্যবসায়ী উল্লেখ করতে পারেন। যেহেতু আমার অ্যাপ্লিকেন্ট একজন বিজনেস পার্সন, আমি বিজনেস পার্সন লিখে দিলাম। তো এরপরে এমপ্লয়ি বিজনেস নেমটা, তো বিজনেস নেমটা আমি এখানে উল্লেখ করে দিলাম, ডেজিগনেশনটা উল্লেখ করতে হবে। এরপরে আপনার অ্যাড্রেস আপনি এখানে উল্লেখ করতে হবে। টোটাল এখন আমার বিজনেস অ্যাড্রেসটাও হয়ে গেল, বিজনেসের ডিটেলসটা আমি এখানে দিয়ে দিলাম। তো বিজনেসের ডিটেলসটা আপনি খেয়াল রাখবেন যে এই বিজনেসের ডিটেলস অনুযায়ী যেন আপনার একটা ইয়া থাকে, আইডি কার্ড থাকে, মানে যেটা আমরা বিজনেস কার্ড বলি, ভিজিটিং কার্ড। এটি তো সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আমরা এটা আরেকবার একটু চেক করে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আমরা আমাদের পরের স্টেপে আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। পরের স্টেপে আমরা এটা কন্টিনিউ করার চেষ্টা করব। কন্টিনিউ করে আমরা চেক করব যে আসলে আমাদের কোনো ভুল ভ্রান্তি আছে কিনা, কোন রকম প্রত্যেকটা স্টেপে আমরা চেক করে নিব, যাতে হচ্ছে কি ফাইনালি আপনি যখন চেক করেন তখন হচ্ছে কি আপনার এই ভুলগুলা মানে খুবই নগণ্য হয়, খুবই নগণ্য হয়। আপনাকে প্রত্যেকটা স্টেপেই খুব শান্তভাবে, ঠান্ডাভাবে আপনাকে চেক করতে হবে, কারণ ইন্ডিয়ান এম্বাসি আপনার এই ছোটখাটো ভুলগুলাকেই আপনাকে খুব বড় করে দেখে। একবার ভিসা রিজেক্ট হওয়ার পরে তখন হচ্ছে গিয়ে আপনার একবার ভিসা রিজেক্ট হলে পরবর্তীতে আপনাকে আবার ভিসা দিতে চাইবে না। সেক্ষেত্রে আপনাকে যখনই আপনি নিজে করেন অথবা দোকান থেকে করেন, আপনি চেষ্টা করবেন আপনার যে ভ্যালিড যে তথ্যগুলা, ভ্যালিড যে ইনফরমেশনগুলা, সেগুলো আপনি খুব যথাযথভাবে ফিল আপ করার জন্য। তো আমার মোটামুটি দ্বিতীয় পার্টের যে অংশটুকু, বিজনেস ইনফরমেশন, আমার স্পাউসের ডিটেলস, এরপরে আমার ফাদার্স ডিটেলস, মাদার্স ডিটেলস, এই জিনিসগুলা মোটামুটি আমার ফিল আপ করে ফেললাম আমি এখানে এই স্টেপে এসে। তো এখন হচ্ছে গিয়ে, তো এখানে ডেজিগনেশন দেখেন, এখানে লাল মার্ক হয়ে গেছে যে কি জিনিসগুলো এখানে অনলি উল্লেখ করা আছে, যে আপনার এখানে ডান পাশে রেড মার্ক হওয়ার কারণে আমরা এটা কন্টিনিউ দিচ্ছিল না। তো এটার কারণে আমি এখান থেকে একটু কমিয়ে দিই, হয়তো কোনো এন্টার কিছু ক্যারেক্টার মানে বাদ দেওয়ার জন্য বলতেছে আর কি। তো এই জিনিসগুলো বাদ দেওয়ার পরে দেখেন আমার এটা মানে উপরটা যেমন ডেজিগনেশনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি যখন ফাউন্ডার এন্ড সিইও দিয়েছিলাম তখন আমার ডেজিগনেশনটা রেড মার্ক করেছিল। তো এখন ওইটা আমি যখন সিইও দিয়েছি তখন সে দেখা যাচ্ছে কি আমার এটা এখন ব্ল্যাক মার্ক হয়েছে, অর্থাৎ আমার রেড মার্কটা কেটে গিয়েছে। সেম আমার অ্যাড্রেসের ক্ষেত্রেও সেম, আমি যখন ডিটেলস অ্যাড্রেসটা দিয়েছিলাম দেখেন এখানেও সেম, আমার এখন অ্যাড্রেসটা রেড মার্ক থেকে এখন ব্ল্যাক মার্ক হয়ে গিয়েছে, অর্থাৎ এখন এটা শো করছে কিছু কিছু নিউমেরিক ওয়ার্ড, আপনার কিছু কিছু ক্যারেক্টার হচ্ছে যেটা হচ্ছে এটা নিবে না। তো আপনি ডান বামে খেয়াল করে আপনার এটা কন্টিনিউ করতে হবে। তো এখানে আমার এটা কমপ্লিট হয়ে গিয়েছে ওই পার্টটা। এবার আমার এর পরের পার্টে চলে আসলো যে ডিটেলস অফ ভিসা। তো ভিসার ক্ষেত্রে আমরা যেহেতু ট্যুরিস্ট ভিসা পেয়েছিলাম, তো আমরা এখানে প্লেস লাইক টু বি ভিজিটেড, হ্যাঁ, আমরা কোন জায়গায় ভিজিট করতে চাচ্ছি, এই মুহূর্তে কোন জায়গায় ভিজিট করতে চাচ্ছি সেটা আপনাকে উল্লেখ করতে হবে। যে আপনি এরপরে কোথায় যান সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্রাথমিক অবস্থায় আপনাকে অ্যাপ্রক্সিমেট একটা ধারণা দিতে হবে, কারণ না হয় এইসব প্রশ্ন আপনি সম্মুখীন হবেন। ডিউরেশন অফ ভিসা, আপনি এটা হচ্ছে আপনি কেমন চাচ্ছেন। হ্যাঁ, আমি 12 মাস দিয়েছিলাম, আপনি চাইতে তো সমস্যা না, ওরা 3 মাস দিতে পারে, 6 মাস দিতে পারে। এরপর এন্টার অফ নং অফ এন্টারিং, তো এখানে আমি মাল্টিপাল দিয়েছি, এটা সিঙ্গেল এন্ট্রি দেওয়ার দরকার নেই, মাল্টিপাল যে আপনি কয়েকবার যেতে পারবেন। এরপর হচ্ছে গিয়ে পারপাস অফ ভিজিট যেটা, এরপর আরেকটা হচ্ছে আপনার কোন পোর্ট দিয়ে, কোন পোর্ট দিয়ে আপনি ইন্ডিয়া ঢুকতে চাচ্ছেন। তো এখানে কয়েকটা পোর্ট আছে, যেমন এয়ারটা হচ্ছে একটা কমন, এটা আপনি যেভাবে অ্যাপ্লাই করেন না কেন এয়ারটা আপনার উল্লেখ থাকবে। এরপরে আপনি এটা উল্লেখ রাখতে পারবেন। আর হচ্ছে যদি আপনি ট্রেনে যান বাই ট্রেন দিতে হবে, যদি রোডে যান আপনি বাই রোড দিতে হবে। এখন আমাদের এখানে বাংলাদেশ থেকে অনেকগুলো পোর্ট আছে, সেই পোর্টগুলা আমাদের বাংলাদেশ থেকে কোন পোর্ট দিয়ে আপনার জন্য যেতে সুবিধা হবে সেটা আপনাকে উল্লেখ করতে হবে। আমি যেতে চাচ্ছিলাম হিলি থেকে, হিলি দিয়ে ঢুকতে চাচ্ছিলাম বাই রোডে, এবং আমি আবার বাই রোড দিয়ে হিলি দিয়ে বের হতে চাচ্ছিলাম। তো সেই ক্ষেত্রে আমি এখানে মানে এটাই উল্লেখ করে দিয়েছি এখানে, হ্যাঁ, যে দিক থেকে ঢুকবো আমরা আমি ওই দিক থেকে বের হবো। তো এখানে হচ্ছে গিয়ে আমি হচ্ছে হরিদাসপুর থেকে ঢুকবো, দেন হিলি দিয়ে আমি বের হবো। তো এটা আমি এখানে উল্লেখ করে দিয়েছি। এরপর অপশন আসবে যে আপনার প্রিভিয়াস ভিসা অর কারেন্ট ভিসা ভ্যালিড ডিটেলস,
এখানে হচ্ছে হ্যাভ ইউ এভার ভিজিটেড ইন্ডিয়া বিফোর, আমি এখানে দিয়েছি নো, যে আমি যাইনি। হ্যাজ পারমিশন টু ভিজিট স্টে ইন্ডিয়ান প্রিভিয়াস ভিসা রিফিউজ, নো, আমার এখানে কোনো সময় ভিসা রিফিউজ হয়নি। তো আদার্স কান্ট্রি ইনফরমেশন, কান্ট্রি ভিজিটেড ইন লাস্ট 10 ইয়ার্স, এখানের মধ্যে আমি লাস্ট 10 ইয়ার্সে কোনো কান্ট্রিতে ভিজিট করিনি, নো। সার কান্ট্রি ভিজিট, এখানের মধ্যে নো, আমি কোনো সার যুক্ত কোনো দেশে আমি যাইনি। রেফারেন্স নেম ও ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে আপনার একজন এখানে একটা রেফারেন্স উল্লেখ করতে হবে আর কি, যে কোনো আমি রেফারেন্স নামটা আমাকে এখানে দিতে হবে, যে আসলে ওইখানের যে কোন জায়গায় যাচ্ছি বা কোন জায়গায় যে কোনো একজনের নাম আপনাকে এখানে উল্লেখ করতে হবে, কারণ একটা সময় গিয়ে যে কোনো অসুবিধা হলে, যে কোনো সমস্যা হলে যেন আপনাকে ওরা সাপোর্ট দিতে পারে। তো যে আপনার একজন পরিচিত নাম দিতে পারে, কারণ আপনি যাচ্ছেন যেখানে, সেখানে অবশ্যই হয়তো শপিং এর জন্য যাচ্ছেন অথবা ট্যুরের জন্য যাচ্ছেন, আপনি এখানে আপনার হোটেলের কোনো ব্যক্তির নাম দিয়ে দিতে পারেন, অথবা আপনি যে বিজনেসে যাচ্ছেন ওই বিজনেসের দোকানের নাম দিয়ে দিতে পারেন, বা বিজনেসের অফিসের অ্যাড্রেস দিয়ে দিতে পারেন, এটা কোনো সমস্যা নয়। এটা আপনি নিজে বানিয়েও দিয়ে দিতে পারেন, এগুলো কখনো তারা ভেরিফাই করতে যাবে না, কারণ তারা জানে এখানে আপনার 50 থেকে 60% বা 80% লোকই হচ্ছে গিয়ে এদের ওইখানে ট্যুরের জন্য যাচ্ছে। তো সেখানে ওইরকম ভাবে আমাদের পরিচিত নাই থাকতে পারে, কারণ আমরা বাংলাদেশ থেকে যাচ্ছি। তো ইন্ডিয়াতে যেহেতু আমাদের ম্যাক্সিমামেরই রিলেটিভ থাকে না, সেক্ষেত্রে এটা একটা নতুন জায়গা, আমাদের নাম থাকবে না, এটা একটা নর্মাল ব্যাপার। তো আমি যার নাম দিচ্ছি এইটাও অ্যাপ্রক্সিমেট এটা হোটেলের একজনের নাম এবং নাম্বার। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট উনি কোন স্টেটে আছে সেটা আমি এখানে উল্লেখ করে দিচ্ছি আর কি, যে উনি কোন স্টেটে আছে এবং কোন ডিস্ট্রিক্টে আছে। তো এখানে এটা হচ্ছে স্টেটটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল প্লাস হচ্ছে ডিস্ট্রিক্ট, যেটা ডিস্ট্রিক্টটা হচ্ছে গিয়ে আমরা এখানে কলকাতা দিয়ে দিব এখানে। তো আমাদের যেমন ডিস্ট্রিক্ট, ওইখানে ওদের ডিস্ট্রিক্টটা হচ্ছে কলকাতা, তো ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে সে আছে আর কি। তো এরপরে তার একটা ফোন নাম্বার আমাদের এখানে দিয়ে দিতে হবে, ফোন নাম্বার, একটা নাম, অ্যাড্রেস, স্টেট, ডিস্ট্রিক্ট, মানে যা ওনাকে চেনার জন্য আপনার যা যা দরকার তা আপনাকে উল্লেখ করে দিতে হবে। এখন ফোন নাম্বারটা আমার কাছে নেই, তো ফোন নাম্বারটা যেহেতু আমার কাছে নেই, সেক্ষেত্রে আপনি ফোন নাম্বার পাবেন কিভাবে? তো আমি যে হোটেলে উঠবো অ্যাপ্রক্সিমেট এটা আর কি, এরপরে গিয়ে আপনি ওইখানে গিয়ে আপনার হোটেল আপনি চেঞ্জ করতে পারেন, হোটেল আপনি এরপরে না থাকতে পারেন, রাস্তায় থাকতে পারেন, সেটা আপনার ব্যাপার। বাট আপনাকে একটা ফর্মাল এবং প্রপার ডকুমেন্ট আপনাকে প্রোভাইড করতে হবে। আমি এই নাম্বারটা দিয়েছি, এটা একটা হোটেলের নাম্বার। তো এটা হোটেলের নাম্বার, হোটেলে আমি আনুমানিক এইরকম এখানেই যাব, কলকাতায় যাব, এই হোটেলটাই উঠবো। তো এই জন্য আমি হচ্ছে এখানে এর নাম্বারটা দিয়ে দিয়েছি, এটা একটা হোটেলের নাম্বার। তো রেফারেন্স নেম ইন বাংলাদেশ, আমাদের বাংলাদেশের একজনের রেফারেন্স নাম চাচ্ছে কি এখানে। তো আমি এখানে বাংলাদেশের এখানেও একটা নাম চাচ্ছে। আপনি এখানে হোটেলের যে ইনফরমেশন গুলা থেকে আপনি হচ্ছে হোটেলের তথ্যগুলো নিতে হবে। যে কোনো একটা হোটেল যখন আপনি চয়েস করবেন, তখন হোটেলগুলো আসলে ওইভাবে তো আপনার এই মুহূর্তে আপনি যেহেতু অনেক আগে 2 মাস 3 মাস আগে তো আপনি আর হোটেল বুকিং দিবেন না। সেই ক্ষেত্রে আপনি হচ্ছে যে কোনো ওয়েবসাইট থেকে ঢুকে আপনি একটা হোটেলের রেফারেন্স নিতে পারবেন, হোটেলের অ্যাড্রেস নিতে পারবেন। এটা কোনো রকম প্রবলেম নেই। এটা দোকানে যদি আপনি করেন, সেখানেও ওরা এরকমই আপনাকে সাজেশন দিবে, আপনি নিজে করলেও এটা করতে পারেন। এটা কোনো রকম বড় রকম কোনো ইস্যু তৈরি করে না আপনার ভিসার ক্ষেত্রে। ভিসাতে এটা খুব স্মুথ একটা প্রসেস, এটা খুব বড় প্রবলেম আমি এই পর্যন্ত দেখিনি কারো ক্রিয়েট করতে আর কি। তো সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটা নাম্বার উল্লেখ করে দিতে পারেন, এটা কখনো ভেরিফাই করে না আর কখনো এটার ব্যাপারে কথাও বলে না। তারপরও আসলে রিয়েল জিনিসটা দেওয়াটাই ভালো, কারণ প্রবলেম হতে তো সময় লাগে না। কারণ আপনি যদি কোনো কিছু না থাকে সেই ক্ষেত্রে আপনি একটা অপশন দিতে পারেন, এটা খুব বড় প্রবলেম তৈরি করবে না। তো রেফারেন্স নেম যেটা, সেটার মধ্যে আপনি আপনার অফিসের একজন কলিগের নাম দিয়ে দিতে পারেন, অফিসের একজন কলিগের নাম দিয়ে দিলে সেটা হচ্ছে গিয়ে আপনার জন্য সুবিধা হয়। আচ্ছা, আমার এখানে যে পোর্ট যার জন্য আমি আবেদন করেছিলাম, উনি আসলে প্রথমে বলেছিল যে উনি হরিদাসপুর দিয়ে ঢুকবে, হিলি দিয়ে উনি বের হবে। তো পরে উনি ইনফর্ম করলো যে উনি হিলি দিয়ে ঢুকবে এবং হিলি দিয়ে উনি বের হবে। হ্যাঁ, তো হিলি দিয়ে উনি যখন ঢুকবে, একই জায়গা দিয়ে উনি ঢুকবে, একই জায়গা দিয়ে উনি বের হবে। তো দ্যাটস ওয়াই হচ্ছে কি আমরা
ওই মানে একই জায়গাটাই আমরা মানে চয়েস করলাম আর কি। তো এখানে হচ্ছে গিয়ে যেই জিনিসগুলা আমরা একই জায়গা দিয়ে আমরা আম, ওই জিনিসটা মানে পোর্টটা আপনার খুব গুরুত্বপূর্ণ, কারণ একবার যখন আপনি দিয়ে দিবেন তখন এটা আপনার যখন কন্টিনিউ হয়ে যাবে, কন্টিনিউ হওয়ার পরে আপনি আবার যখন অ্যাড করতে যাবেন তখন আপনার এখানে কিছু পয়সা অ্যাড করতে হবে, মানে কিছু টাকা দিয়ে হচ্ছে আপনাকে এটা মানে চেঞ্জ করতে হবে। তো এই জন্য আপনাকে হচ্ছে গিয়ে মানে পোর্টটা অ্যাড করার সময় সব সময় খেয়াল রাখতে হবে যে আসলে আপনার কি টাইপের পোর্ট আপনি দিচ্ছেন। পোর্টটা খুবই গুরুত্বপূর্ণ। তো এরপরে দেখেন আমি এখানের মধ্যে যে নাম্বারটা দিয়েছিলাম এটা হচ্ছে এটা কলকাতার, কলকাতার একটা ওয়েস্ট বেঙ্গলের একটা হোটেলের অ্যাড্রেস, এবং এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়েছি। তো এখানে রেফারেন্স নামের জায়গায় আপনি আপনার নামও দিয়ে দিতে পারেন, আপনি আপনার নামও দিয়ে দিতে পারেন। দেন নাম দিয়ে দিলে আপনি যখন আপনার নাম দিয়ে দিবেন তখন কোনো প্রবলেম নাই। এখানে রেফারেন্স নাম্বার এখানে বারবারই ভুল হয়ে যাচ্ছে কন্ট্যাক্ট নাম্বারের ক্ষেত্রে, এটা আমি এখান থেকে নিয়ে ওনাদের তো হচ্ছে আপনারা আমাদের যেমন হচ্ছে 00 এটা প্রথমে থাকে, এখানে সেম এদের হচ্ছে গিয়ে নাম্বারের ক্ষেত্রে হচ্ছে আপনার প্রথম দুইটা অংশ না দিলেও হয়। আমি এখন সেভ এন্ড কন্টিনিউ দিলাম। তো এখানে কিছু এরপরের পার্ট গুলাতে হচ্ছে এডিশনাল কিছু ইনফরমেশন, এখানে আপনি কিছু ক্রাইম করেছেন কিনা, আপনার ভিসা রিজেক্ট হয়েছে কিনা, এই টাইপের আপনার কোনো সমস্যা আছে কিনা, এখানে সবগুলোই প্রবলেমের ব্যাপার। এখানে ইয়েস দিলে আপনাকে অনেক কারণ দর্শাইতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে এখানে সবগুলাতে নো নো দিয়ে দেওয়াটাই ভালো। নো নো দিয়ে দিলে আপনার এখানে ওনাদের মানে কোনো ইস্যু আপনাকে দেখাবে না, কারণ এটা আসলে আপনার জন্য প্রবলেম। আপনি তারপরে এগুলো পরে দেখতে পারেন, আপনি হ্যাভ ইউ এভার অ্যারেস্টেড, আপনি কোনো রকম অ্যারেস্ট হয়েছেন কিনা, এই টাইপের কিছু প্রবলেম আপনার এখানে দেখাবে যে আপনি কোনো ক্রাইমের সাথে যুক্ত আছেন কিনা। এরপর হচ্ছে কি আপনার ফটো চাচ্ছে, এখানে ফটো চাইলে আপনি এখানে আপনার যে ফটোটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন, যে আপনার ফটোর একটা ডেসক্রিপশন এখানে ওরা দিয়ে দিয়েছে যে কি সাইজের ফটো হইতে হবে এবং কি কি ফটোতে তথ্য থাকতে হবে। তো এই তথ্যগুলা দিয়ে আপনি এখানে একটা ফটো যোগ করে দিতে পারেন, যেমন আপনার ফটো সাইজটা হবে হচ্ছে গিয়ে 10 KB, মিনিমাম 10 KB, ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে 1 MB, এরকম আপনার ফটো সাইজটা থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে ফটোটা উল্লেখ করে দিলে আপনি এটা একটু গুগলে বা আপনার অনলাইনে অনেকগুলা ফটো এডিটর আছে অনলাইনে, বা আপনার ল্যাপটপও থাকতে পারে, আপনার কম্পিউটারও থাকতে পারে, ওইখান থেকে আপনি ছোট একটু কাজ করে ফটোটা এডিট করে নিতে পারেন যে আপনার রিকোয়ারমেন্টটা ঠিক আছে কিনা। আবার ফরম্যাটটাও আপনাকে খেয়াল করতে হবে, জেপিইজি যে ফরম্যাটটা, এরপরে এটা হচ্ছে মিনিমাম সাইজ 10 KB, যে সর্বনিম্ন এত সর্বোচ্চ এত, এবং যদি আপনি পিক্সেলের ক্ষেত্রে হিসাব করেন পিক্সেল হচ্ছে 350 by 350। তো এই রিকোয়ারমেন্ট গুলা ওয়েট এবং হাইট, এগুলা রিকোয়ারমেন্ট গুলো আপনাকে ফিল আপ করে, নাইলে আপনার একটা ছবিটা নিবেই না, কারণ এটা একটা ওয়েবসাইট, এখানে অনেক লোড হয় কন্টিনিউ, বিভিন্ন জিনিসগুলো লোড হওয়ার কারণে এটা অনেক বড় হয়ে যায় না। তো সেই ক্ষেত্রে আপনাকে ওদের যে রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্টের বাহিরে কখনোই আপনার এটা নিবে না, বারবার আপনাকে ফেল দেখাবে। তো আমি একটু কাজ করে এটা নিয়েছি। তারপরে এখানে দেখেন আপনার ক্রপ করার সুযোগ আছে, একটু ক্রপ করার সুযোগ আছে, আমার যতটুকু লাগবে আমি এতটুকু নিয়ে নেওয়ার চেষ্টা করছি, যে আসলে যতটুকু হলে নয়। এখানে দেখেন হচ্ছে ক্লিক অ্যান্ড ড্রাগ দ্য বক্স রিসাইজ অ্যান্ড সিলেক্ট ইমেজ, এতটুকু পর্যন্ত এখানে আপনি ড্রাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন। ক্রপ করার পরে আপনি একটা ক্রপ নিয়ে নেবেন, ক্রপ নেওয়ার পরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ দিতে পারেন। সেভ অ্যান্ড কন্টিনিউ যখন আপনি দিবেন দেন এটা আপনার মোটামুটি নিয়ে নিবে এটি। তো এখানে নিয়ে নেওয়ার পর মোটামুটি আপনার এই পার্টের কাজটা মোটামুটি শেষ হয়ে যাবে। এরপর অপশনে আসছে হচ্ছে অ্যাড্রেস এট প্লেস অফ স্টে অর হোটেল, এখানে আর এরপর হচ্ছে হোটেলের ডিটেলসটা এখানে আবার এখানে যাচ্ছে। তো এখানে হচ্ছে আপনার আমরা তো এর আগে একবার আমাদের একজন রেফারেন্সের নাম ওইখান থেকে চাচ্ছিল যে আসলে কোথায় গিয়ে আমরা থাকবো, মানে ওইখানে কোনো প্রবলেম হলে কার সাথে আমরা কথা বলবো। এখানে হচ্ছে সেম, এখানে আমাদের হোটেলের ডিটেলসটা যাচ্ছে। তো আমি এখানে একটা হোটেলের নাম এর আগে উল্লেখ করে রেখেছিলাম এবং এটা কন্ট্যাক্ট নাম্বার নিয়েছিলাম, যেহেতু আমার এখানে কেউ পরিচিত নেই। তো এখানে আমি হোটেলের নামটা দিয়ে দিলাম। এবার হোটেলের অ্যাড্রেসটা যাচ্ছে সেম, আমি হোটেলের অ্যাড্রেসটা আমি এখান থেকে নিলাম যে ওদের হোটেলের অ্যাড্রেসটা কোথায়। তো হোটেলের অ্যাড্রেসটা আমি এখান থেকে
যে হোটেল ওয়েবসাইটে আপনি যেতে পারেন, হোটেল ওয়েবসাইটে গিয়ে হোটেল ওয়েবসাইট থেকে আপনি নিতে পারেন যে মানে অনলাইনে আপনি সার্চ করলে হলো এবং আপনি বেসিক একটা ধারণা তো পাবেন এবং বুঝবেন। তো সেই ক্ষেত্রে আপনি এইখান থেকে অ্যাড্রেসটা নিতে পারেন, নিয়ে আপনি ওইখানে জাস্ট একটু বসিয়ে দিবেন। ওই জিনিসটা আপনি এখানে লিখতে পারেন যে এলিট, দ্য এলিট অ্যাপার্টমেন্ট হোটেল কলকাতা। তো এটা লেখার পরে আপনার এখানে অনেক ডিটেলস আসবে এবং এটার একটা ওয়েবসাইটও আপনার এখানে পেয়ে যাবেন আপনি। এগুলো তো অনেকগুলা কোম্পানির, ধরেন মেক মাই ট্রিপ, এরপরে বুকিং.com, এরা হচ্ছে তো অনলাইনে বিজনেস করছে, তো হোটেল বিজনেস করছে। তো সেই ক্ষেত্রে আপনি ওনাদের বাহিরে গিয়ে আপনি এটা নিতে পারেন। যেমন হচ্ছে ওনারা তো ওনাদের জায়গা থেকে দিচ্ছে, তো এটার ডিটেলসটা আপনি অন্য জায়গা থেকেও পেতে পারেন। যে আসলে ওদের ডিরেক্ট ওয়েবসাইটটা আপনি গিয়ে ওদের লিঙ্কটাতে গিয়ে আপনি ওদের ওয়েবসাইটটা আপনি ওদের অ্যাড্রেসটা আপনি টোটাল নিয়ে নিবেন। এই তো ওদের ওয়েবসাইট আমি পেলাম, ডিরেক্ট একটা ওয়েবসাইটের কি বিভিন্ন হোটেল কোম্পানির গুলোর জন্য ডিরেক্ট ওয়েবসাইট গুলা পাওয়াটা খুব মুশকিল, পাওয়াটাই যাচ্ছে না এদের লোকেশন গুলা। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি বিভিন্নভাবে আপনি আপনার জিনিসটা খুঁজে বের করতে পারেন। এরপরে একটা মেইল অ্যাড্রেস আছে, হোটেলের মেইল অ্যাড্রেস, এখানে হোটেলের মেইল অ্যাড্রেস, হোটেলের ফোন নাম্বার, এই জিনিসগুলো চাচ্ছে। হ্যাঁ, এটা চাচ্ছে। এরপর একটা মেইল অ্যাড্রেস চাচ্ছে, আমরা একটা মেইল অ্যাড্রেস এখানে উল্লেখ করে দিব। তো দেখি একটা মেইল অ্যাড্রেস আনুমানিক আপনি হচ্ছে নিজেও বানিয়ে দিতে পারেন। এটা খুব বড় ইস্যু না, তবে আপনি খেয়াল রাখবেন সব সময় আপনাকে একটা ভ্যালিড জিনিস দেওয়ার একটা মেন্টালি প্রিপারেশন রাখতে হবে, কারণ ভুল যে কোনো সময় হইতে পারে। তো এটা আসলে ওরা ওইভাবে চেক করতে জানে, কারণ এটা কোনো বড় ইস্যু না। হ্যাঁ, তারপরেও আপনার যদি একেবারেই কোনো কিছুই না থাকে, যেমন আমি এটা মোটামুটি বানিয়ে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি পাচ্ছিলাম না, আমি যেহেতু চেষ্টা করেছি আমি পাচ্ছিলাম না, সেই ক্ষেত্রে আমি একটা লামসাম একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছি। তো এগুলা খুব বড় ইস্যু না এবং খুব বড়ভাবে এগুলা দেখেও না, যেটা প্রবলেম করবে। তারপর আপনার এটা টোটালটা অ্যাপ্লিকেশনটাই কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের। এখন আমরা আমাদের এই টোটাল অ্যাপ্লিকেশনের ডিটেলসটা আমরা একটু চেক করব, যে আসলে আমাদের নাম, আমাদের যে পাসপোর্ট ডিটেলস দিয়েছি, আমাদের পাসপোর্ট নাম্বার, আমাদের এভরিথিং ওকে আছে কিনা আমরা এটা দেখব। কারণ আমাদের এখানে কোনো ভুল হচ্ছে কিনা। এরপরে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনার জিনিসগুলো পুঙ্খানুপুঙ্খরূপে আপনার এখন দেখার একটা সুযোগ আছে, কারণ আপনি এখনো কারেকশন করতে পারবেন। কিন্তু যদি আপনি ফাইনালি সাবমিট করে ফেলেন, তখন আর আপনি এটা কারেকশন করতে পারবেন না। দ্যাটস ওয়াই আপনাকে খুব ভালোভাবে এটা দেখতে হবে। এরপরে অপশনে আসবে আপনার হচ্ছে আপনার এটা কারেকশন হবে, আপনি সাবমিট করার পরে আপনার আসবে, পেমেন্টের অপশনটা আসবে। পেমেন্টের অপশন আসলে তখন আপনি হচ্ছে পেমেন্টের জন্য টাকা জমা দিতে পারেন। কিন্তু এখন আপনি টাকা জমা না দিলেও হবে, আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা শেষ হয়ে গেল। এরপরে পেমেন্টের অপশনটা আলাদা, পেমেন্টের জন্য আলাদা। এখন আপনি অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করার পরে আপনাকে ওরা একটা আইডি দিয়ে দিবে, যেমন আমি এটা কমপ্লিট করে ফেলেছি, আমার একটা আইডি দিয়ে দিয়েছে। তো আশা করি এটা আপনি রেখে দিবেন। আমি আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি। তারপরও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টস করে জানাবেন, এবং তারপর যদি আমার এই ভিডিওটা দেখে বা আপনি যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, আশা করি আপনার বন্ধু বান্ধব অথবা রিলেটিভকে শেয়ার করবেন, এবং উপকৃত হয়ে থাকলে দয়া করে লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, এবং সবসময় পাশে থেকে সাপোর্ট দিবেন। কোনো প্রশ্ন থাকলে দয়া করে কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের পেমেন্ট সিস্টেমটা ক্লিয়ার করার জন্য।